আসসালামু আলাইকুম। আল্লাহ অতি পবিত্র অতি মহান, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি বিশ্বজগতের রব। আজকে আমরা সলাপ বিদ্যুৎ করাবো এবং এইচএসসি এবং এসএসসি দুই ক্যাটাগরির স্টুডেন্টের জন্য এটা খুবই কার্যকর হবে। আমাদের স্যাররা কিভাবে মেডিসিন দেয়, আমাদের স্যাররা আমাদের যেভাবে শেখায় সেভাবে আমরা প্রচলিত অর্থেই দেখা যাচ্ছে যে সম্পূর্ণ বর্তনী কমপ্লিট ভাবে করতে পারি না। তাহলে এটা দোষ কার? এটা দোষ হলো স্যারেরই, আমি মনে করি যে স্যার আপনাকে ভালোভাবে শেখাতে পারেনি বা অল্প কিছু দেওয়ার মাধ্যমে আপনি এই জিনিসটা পরিপূর্ণ ক্লিয়ার না, এবং যে কোনো বর্তনী করার ক্ষেত্রে আপনি আটকা পড়ে যান, সমস্যার মধ্যে পড়েন যে এটা কি হবে, এটা কি হবে, এটা হলো না কেন। তাহলে বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। আমরা যে কাজটি করব, আমি যে ক্লাসটা নিচ্ছি আজকে, আপনার সমস্ত বর্তনী ক্লিয়ার হয়ে যাবে, মানে 90% বর্তনী কি হয়ে যাবে? ক্লিয়ার হয়ে যাবে। 90% বোর্ড আপনি পারবেন। ঠিক আছে, আপনি এটা করার পরে আপনি বুঝতে পারবেন। তাহলে আমরা একটু লক্ষ্য করি যে আজকে আমরা কি কি শিখবো। আমরা একটু ভালো করে ফোকাস করি। তড়িৎ প্রবাহ বের করা শিখবো, বিভব বের করা শিখবো, R2 এর মধ্যে তড়িৎ প্রবাহ বের করা শিখবো। এবং বর্তনীটা আর আমাদের কোনো ঝামেলা সৃষ্টি করতে পারবে না যে এটা সমান্তরাল বর্তনী নাকি এটা শ্রেণী সমবায় বর্তনী, এরকম নিয়ে আর কোনো ঝামেলার মধ্যে আমরা পড়বো না। তাহলে এখন কি করি, আমরা পড়াশোনার ভিতরে চলে যাই। তো স্যার আমাদের কিভাবে শেখায়? মূলত যদি একটার পর একটা থাকে তাহলে সেটা সমান্তরাল হবে। আবার কোনো কোনো টিচার কি করায় শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি করে, যে এইটা দেখছো একই লাইনে আছে তাই এটা হচ্ছে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে শ্রেণী সমবায় হবে। বর্তনী কয় প্রকার? বর্তনী আছে দুই প্রকার, একটা হলো শ্রেণী সমবায় আর একটা হলো সমান্তরাল সমবায়। তাহলে এই মেসেজটুকু কিন্তু স্যাররা দেয়। তাহলে এই মেসেজের আলোকে যদি আমরা প্রত্যেকটা বর্তনী করতে যাই, জীবনেও আমরা পারবো না। তাহলে কিভাবে আমাদের কাজটি করতে হবে সেটা আমরা একটু লক্ষ্য করি। তাহলে প্রথমে আমাদের কাজটি হলো কি, যে দেখেন যে জীবনেও কিভাবে সম্ভব হবে না সেটা আমরা একটু ফোকাস করি। এখানে যদি আমরা R1 দিই, আর এটার ক্ষেত্রে যদি আমরা R2, এবং এটার ক্ষেত্রে যদি R3, আর এটার ক্ষেত্রে R4, তাহলে প্রশ্ন হতে পারে, কি প্রশ্ন, যে R1 আর R4 সমান্তরাল সমবায়ে যুক্ত। আপনার কাছে কি তাই মনে হয়? একদমই না। এবং আপনি ঝামেলা আবারও করবেন যে R2 এবং R3 এইটা আবার সমান্তরাল সমবায়। তাহলে আপনার প্রশ্ন হলো R1 ও R4 কেন সমান্তরাল হলো না? এটা আপনার প্রশ্ন হওয়ার কথা। আবার আপনি আরো ঝামেলায় পড়বেন, ওই যে যে ফালতু একটা জ্ঞান নিয়েছেন, ওই যে স্যার আপনাকে পরিপূর্ণ জিনিসটা ক্লিয়ার করে দিননি, এর ফলশ্রুতিতে আপনি অ্যাডমিশনে যাওয়ার পরেও কি করবেন? ঝামেলায় পড়বেন। এবং যে কোনো বর্তনী করতে গেলেই ঝামেলা ঝামেলা ঝামেলা, দিন শেষে আপনি নাও পারতে পারেন। আবার একটু ফোকাস করি, যেমন এখানে যদি আমরা এইটা আর এইটার সাথে কি আকার আছে? সমান্তরালে আছে। কিন্তু আপনার প্রশ্ন হবে কি, যে এইটার সাথে এইটা তাহলে কি আকার আছে? তাহলে এটার সাথে এটাও তো সমান্তরাল হওয়ার কথা, এটার সাথে এটাও তো সমান্তরাল হওয়ার কথা, কিন্তু বাস্তবে তা নয়। তাহলে কোনটার মাধ্যমে কি, এই যে একটা কি হওয়া, ঝামেলা সৃষ্টি হওয়া। তা আমি স্টুডেন্টদের প্রথমে বেসিক যেটা আছে, অল্প একটু অল্প একটু বিদ্যা সেটা আমি দিই। এটা মূলত তিনটা, কয়টা বলেছি স্যার? তিনটা ট্রিটমেন্টের মাধ্যমে আমি শেষ করি। প্রথম একটা ক্লাস নিই, তারপরে দ্বিতীয় আর একটা ক্লাস নিই, তারপরে তৃতীয় একটা ক্লাস নিই। কিন্তু যেহেতু আমি এই ভিডিওটা অনলাইনে দেব, সেহেতু আমি তিনটা ধাপই কি করব, তিনটা ধাপই এক ক্লাসের মাধ্যমে শেষ করার চেষ্টা করব। তাহলে আমরা দ্বিতীয় নম্বর ধাপ চলে যাই, যে কিভাবে আমাদের বর্তনী ক্লিয়ার করা যায়। আপনি যদি আজকের ক্লাসটা ভালোভাবে খেয়াল করেন, ইনশাল্লাহ স্যার, দয়া করে আপনি আজকের ক্লাসটা দেখেন, বর্তনী নিয়ে আর কোনো ঝামেলা আপনার পড়তে হবে না, হবে না, হবে না। যদি আপনি পড়েন তাহলে আপনি বললেন আজকের ক্লাস আপনাকে, ইনশাল্লাহ আপনার লাভ হবে। কি হবে? কি হবে বলেছি? লাভ হবে। তাহলে একটু খেয়াল করেন যে আমাদের কি কাজটা করতে হবে। আমরা প্রথম স্টেপে আমরা আছে ধাপে ধাপে করব। কি বলেছি? ধাপে ধাপে আমরা বের করার চেষ্টা করব। তো প্রথম পর্যায়ে আপনি কিন্তু হতাশ হয়ে চলে যাইতে পারবেন না। হতাশ হয়ে যদি চলে যান তাহলে কিন্তু শিখতে পারবেন না স্যার। আজকে আপনাকে কিন্তু এই যে যে জিনিসগুলো আজকে আপনাকে আমি শিখাবো, মিনিমাম কতগুলো বোর্ড যে শেষ হবে তা বলার মতো না, 20টা 30টা বোর্ডও শেষ হয়ে যাইতে পারে। এজন্য ধৈর্য সহকারে ক্লাসটা করেন, ঠিক আছে? তাহলে এখন আমরা এই জিনিসটা আমরা মুছে দিই, এবং আমাদের প্রথমে যে কাজটি থাকবে সে কাজটি হলো, প্রথমে কাজটি হলো তড়িৎ প্রবাহ। আমরা হচ্ছে বিভবটা বের করব। তাহলে যদি বিভবটা বের করি তাহলে এটার খেলা কিন্তু শেষ হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা একটা চিত্র অঙ্কন করি। এটা আমরা R1 সমান সমান আমি এখানে 10 দিলাম। এটার মাধ্যমে ইনশাল্লাহ আপনি শর্টকাট যে পদ্ধতি আছে সেটাও আপনি শিখতে পারবেন। শর্টকাট পদ্ধতি ইনশাল্লাহ আমি দিয়ে যাওয়ার চেষ্টা করব। এখানে আমি কয়টা
একটা বর্তনী অঙ্কন করেছি। এটা হলো R2 এবং এটা হলো R3। এর মধ্যে দিয়ে কত অ্যাম্পিয়ার বিদ্যুৎ যাচ্ছে? 4 অ্যাম্পিয়ার বিদ্যুৎ যাচ্ছে ধরেন। তাহলে এখানে মূল প্রশ্ন হলো, গ নম্বরের প্রশ্ন হলো বিভব কত, বিভব কত। আর এই R2 হলো 10, R3 হলো 10, এই দুটো সমান্তরালে আছে। আর এই সমান্তরালে এটার সাথে কি আছে? এটা শ্রেণীতে আছে। এইটা আপনার কারোর কোনো সমস্যা হবে না। যেখানে সমস্যা হবে সেখানে আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং আজ জীবনের মতো সমস্যা আর হবে না সেইখান থেকে। ঠিক আছে, তাহলে ভালো করে খেয়াল করেন। আমরা এখন হচ্ছে একটার সাথে একটা জড়িত, এর জন্য জিনিসটা বড় করা হচ্ছে, না বলে কিন্তু ক্লাসটা এত বড় করতাম না। আপনারা ধৈর্য সহকারে ক্লাসটা দেখেন। এখন আমরা কি করতে পারি? R2 হলো, দেখেন এই দুটো সমান্তরালে আছে, R2 এবং R3 কি আকারে আছে? সমান্তরালে আছে। অর্থাৎ এখানে 10 ওহম, এখানে 10 ওহম। তাহলে এর রেজাল্ট কত হবে? তাহলে এই সমান্তরালের ক্ষেত্রে আমরা সূত্র কি জানি? 1/RP = 1/R1 প্লাস 1/R2। আপনার বন্ধু রহিম এটা নিয়ে লসাগু করবে, হ্যান ত্যান করবে, আপনার কি লসাগু করার টাইম আছে না? মিয়া শর্টকাট পদ্ধতি শিখাই দিই। উপরেও যদি 10 থাকে সমান্তরালের ক্ষেত্রে, কি বলেছি? উপরেও যদি 10 থাকে, নিচেও যদি 10 থাকে, সেম সংখ্যা, তাহলে তার তুল্য রোধ হবে কত? 5। তাহলে তার তুল্য রোধ হবে কত? এটা তুল্য রোধ হবে কত? 5। কত বলেছি? 5। আরপি হবে কত? 5। এবার যদি এমন থাকে, এবার আমি এটার উত্তর তোমাদের কাছ থেকে আশা করি, দেখি কে পারে। এটার উত্তর কত হবে বলো তো? এইখানে যদি 20 থাকে, এখানেও যদি 20 থাকে, তাহলে এই তুল্য রোধ কত হবে? সমান্তরালে আছে দুটো, তাহলে এর তুল্য রোধ হবে 10। কারণ এখানেও 20, এখানেও 20, দুটোই সেম সংখ্যা। আবারও আমি তোমাদের ব্যাখ্যা দিচ্ছি। যদি এমন থাকে, উপরে আছে কত? 30, নিচে আছে কত? 30, তাহলে এখানে এটার তুল্য রোধ কত হবে বলো তো? এটার তুল্য রোধ হবে 15 এটার তুল্য রোধ হবে। আমি কি বুঝাইতে পারছি? এটা হলো শর্টকাটে বের করার নিয়ম। তাহলে আমরা যে কাজটি করতে পারি, সে কাজটি আমরা একটু করার চেষ্টা করি। এটা মুছে দিই। মুছে দিয়ে আমরা কি বের করবো জানো? এখান থেকে বলেছিলাম আমরা এখান থেকে বের করবো হচ্ছে বিভব। তাহলে এর আগে তুল্য রোধটা বের করতে হবে। বিভব বের করতে হলে এর আগে তুল্য রোধ বের করতে হবে। কেন তুল্য রোধ করতে হবে? আমরা জানি যে B = IR। তা যারা এখানে একদমই নতুন, তারা কিন্তু ক্লাসটা তাদের বোঝা বড় মুশকিল হয়ে যাবে। যারা টুকিটাকি অঙ্কগুলো করেছেন তাদের জন্য এটা বোঝা সহজ। ঠিক আছে, তো যারা টুকিটাকি এইসব করেছেন তাদের জন্য এই ক্লাসটা, যারা পরীক্ষার্থী তাদের জন্য ব্যাপক সহজ হবে। ঠিক আছে, এবং আপনি আমার ফ্যান হয়ে গেলেও যাইতে পারেন। তাহলে এখন যদি বুঝতে পারেন, আর যদি না বুঝতে পারেন তাহলে তো ফ্যান তো দূরের কথা, কি ফালতু ক্লাস করেছে চলে নাকি। তাহলে এখন একটা কাজ করতে পারি, সেটা হলো এখানে V = আমরা কি আছে? IR। তাহলে I হলো তড়িৎ প্রবাহ বের করতে হবে, আর হচ্ছে কি বের করতে হবে? তুল্য রোধ বের করতে হবে। আমরা একটু ভালো করে খেয়াল করি। এই আমরা তাহলে লিখতে পারি, কি লিখতে পারি? দেওয়া আছে R1 = হচ্ছে কত? 10 কি ওহম। তাহলে এখন আমাদের কি R1 এর সাথে R2 এবং R3 শ্রেণী সমবায়ে যুক্ত। ঠিক আছে, আর তাহলে আমাদের কাজ করতে পারি যে এত দেয়া আছে, এত নাটক করার সময় নেই। তাহলে এখন আমরা কাজ কি করব? R2 ও R3 সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ আমি লিখলাম না, মুখ দিয়ে বলে দিলাম। তাহলে কি হবে? 1/RP = তাহলে 1/R2 প্লাস 1/R3। তাহলে R2 এর মান কত? R2 এর মান হচ্ছে 10, আর R3 এর মান কত? R3 এর মান হচ্ছে 10। ওকে, তাহলে 1/RP। তাহলে এই দুটো লসাগু কত হবে? এই দুটো লসাগু হবে 10, তাহলে এখানে 1, এখানে 1, 1/RP। তাহলে আমরা যদি একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো? 1/RP = হচ্ছে 2/10। RP = কত হবে? 10/2। RP = তাহলে কত হবে? 5। ঠিক আছে, আমি কিন্তু এটা শর্টকাট পদ্ধতি আগেই তোমাদের দেখাই দিয়েছি। ঠিক আছে, তাহলে এটা নিয়ে আর ভয় থাকার কোনো সম্ভাবনা আমি দেখতেছি না। এখন আমরা তো RP এর মানটা পেয়েছি, তাহলে R1 এর মান আমাদের তার সাথে কি করতে হবে জানো? যুক্ত করতে হবে।
তাহলে আমরা লিখতে পারি শ্রেণী, এটা মুছে দিই, এটা আমরা মুছে দিই। এরপর আমরা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধটা বের করার চেষ্টা করব। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ হবে, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ কি আছে, আর এস। আর এস সমান সমান কি আছে, আর পি, আর তার সাথে আমরা কি করব, আর ওয়ান যোগ করব। তাহলে কত হচ্ছে বলতো, আরবির মান কত, আরবির মান বেরোচ্ছে 5, আর ওয়ান এর মান কত 10। তাহলে এখানে আমাদের কত হবে বলতো 15। তাহলে এই জিনিসটা আমাদের আর কারোর কোনো বুঝতে সমস্যা নেই। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে কি কারোর কোনো সমস্যা আছে, সমস্যা নেই। তুল্যরোধ বের করা শেষ। তাহলে তুল্যরোধ যদি বের করতে আমরা পারি, তাহলে আমরা কি কাজ করতে পারবো, বিভব বের করতে পারবো। কি বের করতে পারবো, বিভব বের করতে পারবো। তাহলে এখানে আমরা লিখতে পারবো কি, বি সমান সমান আমরা জানি কি লিখতে পারবো, যে বিভব ভি সমান সমান আই আর। তাহলে এখানে আমরা কি দেব বলতো, এস দেব। আর আই এর মান কত বলতো 4, আর এস এর মান কত বলতো 4 অ্যাম্পিয়ার। ও সরি, আর এস এর মান কত বেরিয়েছে 15 বেরিয়েছে। তাহলে এই 15 দিয়ে আমরা কিন্তু এখন অঙ্কটা করতে পারবো। তাহলে আমাদের এখানে রেজাল্টটা কত হচ্ছে, আমাদের এখানে রেজাল্টটা কত হচ্ছে, 15 সাথে যদি আমরা 4 দিয়ে গুণ করি, তাহলে আমাদের রেজাল্ট কত হয় বলতো 60। তাহলে হচ্ছে বির মান কত হচ্ছে 60, বির মান কত 60। এই যে আমরা 60 পেলাম। আমি আজকে যে মেসেজটা দিতে যাচ্ছি, আপনাদের এখানে বিভব বের করানো শিখাইছি। আমি কি বের করানো শিখাইছি স্যার, বিভব বের করানো শিখাইলাম। এর পরবর্তীতে আমাদের কাজ কি হবে বলতো, তড়িৎ প্রবাহ বের করানো শেখাবো। তো তড়িৎ প্রবাহটা একদম ইজি একটা বিষয়, এটার কঠিন কোনো বিষয় না। তড়িৎ প্রবাহ যখন বের করতে হবে, তখন আমাদের বিভব দেয়া থাকবে, আর তুল্য রোধটা আমাদের বের করে নিতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, দেখি এখানে আমাদের কত অ্যাম্পিয়ার তড়িৎ ছিল, 4 অ্যাম্পিয়ার তড়িৎ ছিল। এটা আমরা মুছে দিই। দেখেন আমাদের বিভব কত দিয়ে আছে, আমরা কিন্তু 60 দিয়ে আমরা কিন্তু এটা বিভব বের করেছি কত 60। যখন আমরা মনে করেন যে এখানে বিভব প্রশ্নে দিয়ে আছে এবং 4 অ্যাম্পিয়ারের মাধ্যমে কিন্তু আমি বিভবটা বের করেছি। কত অ্যাম্পিয়ারের মাধ্যমে বিভবটা বের করেছি, 4 অ্যাম্পিয়ারের মাধ্যমে বিভবটা বের করেছি। আবারও যদি আমি একটা কাজ করি, এই বিভবটা দিয়ে আর এই তুল্য রোধ দিয়ে যদি আমি তড়িৎ প্রবাহ বের করতে চাই, তাহলে তড়িৎ প্রবাহ কত আসবে বলেন তো, 4 আসবে। তড়িৎ প্রবাহ কত আসবে বলেন তো, 4 আসবে। যদি 4 না আসে, তাহলে আমি বিভব বের করতে ভুল করেছি। ওকে, তাহলে আমরা একটু কাজ করি, দেখি 4 আসে কিনা। আমাদের এখানে তুল্য রোধ কত বেরিয়েছিল, তুল্য রোধ ছিল 60। তাহলে সরি, বিভবটা কত আছে 60। তাহলে এখন আমরা কাজ করতে পারি যে আই সমান সমান তড়িৎ প্রবাহ আই সমান সমান ভি বাই আর এস। বির মান হচ্ছে 60, আর আর এস এর মান কত বলতো, আর এস এর মান ছিল 15। তাহলে কত হচ্ছে এখানে অ্যান্সার 4। কারোর কোনো সমস্যা আছে, তোমরা কি বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো কি বলেছি? আমি বলেছিলাম যদি 4 না আসে, তাহলে আমাদের বিভব বের করতে আমরা কি করেছি, ভুল করেছি। এখন এখন আমরা গুরুত্বপূর্ণ ধাপে কিন্তু যাব। আপনারা কি চলে গেছেন? আমি কিন্তু ভিডিও বড় করতে পারি না একটা কারণে, স্টুডেন্টরা হতাশ হয়ে চলে যায়। এদের মনের ভিতরে কোনো ধৈর্য নেই, আরে কি বাগান জোগানের একটা টিচার আছে, একে পড়াতে পারে না। আর ইসলামিক পোশাক পরা রয়েছে তো আরো পাত্তাটা পাই না, বুঝেছো? আর এ হুজুর এ কি পড়াবে, আর ঝামেলার শেষ নেই। তো এখন আমাদের কাজ হলো কি, আমরা তড়িৎ প্রবাহটাও ক্লিয়ার করে দিয়েছি। আমি আগেই বলেছি, যারা নতুন তাদের জন্য কিন্তু এই ক্লাসটা একটু বোঝা কষ্টকর, ঠিক আছে? আর যারা পুরাতন তারা ইনশাল্লাহ বুঝতে পারবে, তাদের জন্য এটা মজা লাগবে। এখন আমরা কথা বেশি না বলে কাজটা করার চেষ্টা করি। লক্ষ্য করি, এবার আমরা যে কাজটি করব সেটা হলো যে আর2 এর মধ্যে তড়িৎ প্রবাহটা বের করব, আর2 এর মধ্যে তড়িৎ প্রবাহটা বের করব। তা সেটা করার আগে আমি আরো একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি। সেটা হলো, আপনার যদি এখানে এমন থাকে, কেমন মনে করেন এই একটা রোদ দেয়া আছে,
একটা কি দেয়া আছে স্যার, রোধ দেয়া আছে। এখন আপনাকে একটা খেয়াল করতে হবে, এখানে R1 যদি 20 এবং R2 হলো 20, এই দুটো কিন্তু সেম সংখ্যা, দুটো কি সংখ্যা, সেম সংখ্যা। এবার এখানে তড়িৎ প্রবাহ এখানে দেয়া আছে, আগেরটার ক্ষেত্রে কত দেয়া ছিল 4, আর এটার ক্ষেত্রে দেয়া আছে ধরেন এটার ক্ষেত্রে 6 দিন। তাহলে এই তড়িৎ প্রবাহ কিন্তু এদিক দিয়ে যাবে, যাওয়ার সময় কি হবে বলেন তো, এই তড়িৎ প্রবাহ দুই ভাগে ভাগ হয়। কয় ভাগে ভাগ হওয়ার কথা বলেছি, দুই ভাগে ভাগ হওয়ার কথা বলেছি। কয় ভাগে ভাগ হওয়ার কথা বলেছি, দুই ভাগে ভাগ হওয়ার কথা বলেছি। যদি এর মাঝখানটা আরেকটা থাকতো তাহলে এই তড়িৎ প্রবাহ তিনটি ভাগে ভাগ হতো। কয়টি ভাগে ভাগ হবে, তিনটি ভাগে ভাগ হবে। কয়টি ভাগে ভাগ হবে, তিনটি ভাগে ভাগ হবে। এইটা যদি আপনি বুঝতে পারেন স্যার, তাহলে বর্তনী আপনার হাতের মুঠোয়। কি বলেছি, এইটা যদি আপনি বুঝতে পারেন, বর্তনী আপনার হাতের মুঠোয়। ঠিক আছে, ধাপে ধাপে বোঝাচ্ছি স্যার, ইন্টারনেটে অনেক স্যার আছে, এত বেশি পেঁচাইছে আপনি নিতে পারতেছেন না, কিন্তু এটা আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, তাই একটু লক্ষ্য করি কিভাবে কাজটা করব। দেখেন এখানে R1 আর এখানে আছে R2 এইখানে দিলাম 20। তাহলে এই 6 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে আসতেছে 2। তাহলে এর মধ্যে 2 অ্যাম্পিয়ার তড়িৎ যাবে, এর মধ্যে 2 অ্যাম্পিয়ার তড়িৎ যাবে, এর মধ্যে 2 অ্যাম্পিয়ার তড়িৎ যাবে। ঠিক আছে, এখন যদি এটা দুই ভাগে হইতো, অর্থাৎ দুটো ধাপে যাইতো, তাহলে এইখানে 3 অ্যাম্পিয়ার তড়িৎ যাইতো, এইখানে কয় অ্যাম্পিয়ার তড়িৎ যাইতো, 3 অ্যাম্পিয়ার তড়িৎ যাইতো। তাহলে আপনারা বলেন তো উপরেরটার ক্ষেত্রে কয় অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ R2 এর মধ্যে দিয়ে যাবে, আর কয় অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ R3 এর মধ্যে দিয়ে যাবে। তাহলে আমরা ভালো করে লক্ষ্য করতেছি যে এখানে আছে কত, 4 অ্যাম্পিয়ার। তার মানে এইটাও 4 অ্যাম্পিয়ার দিয়ে, আবারও এখানে কত আছে, 4 অ্যাম্পিয়ার। এই 4 অ্যাম্পিয়ার কিন্তু এবারে দুই ভাগে ভাগ হয়ে যাবে। কয় ভাগে ভাগ হওয়ার কথা বলেছি, দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এইখানে হবে 1.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যাচ্ছে, আর এইখানেও 1.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যাবে। এটা হলো শর্টকাটে বের করার নিয়ম। ঠিক আছে, আশা করি আমি বুঝাইতে পারছি, আশা করি আমি কি করতে পারছি, বুঝাইতে পারছি। যদিও আমি খুব তাড়াতাড়ি বোঝানোর চেষ্টা করতেছি, আমার কাছে টাইম খুবই সীমিত। ঠিক আছে, অনলাইনে ক্লাস করানোর এত সময় আমার কাছে নাই, তারপরেও চেষ্টা করতেছি যেন কিছু জিনিস অনলাইনে দেয়া যায়। ঠিক আছে, তাহলে এখন আমাদের কাজ কি, আমাদের কাজটা ছিল R2 এর মধ্যে তড়িৎ প্রবাহ বের করা। তাহলে R2 এর মধ্যে তড়িৎ প্রবাহ কত হবে, 1 পয়েন্ট কত হবে 5, মুছে দিয়েছি আমি, তাই তো, আবার খুঁজতেছি, দেখছো। তাহলে এখন আমরা কাজ কি করতে পারি, সেটা হলো, যেহেতু আমি মুখ দিয়ে বললাম, তাহলে এটা আমি বাস্তবে অঙ্ক করে দেখাই। আপনার তো সৃজনশীল প্রশ্ন আসবে, R2 এর মধ্যে তড়িৎ প্রবাহ কত, তাহলে 1.5 দিলে কি স্যার আপনাকে নাম্বার দেবে, বলবে যে কাত্তা লেখে দেখে দেখে লিখে উত্তর বসায় দিচ্ছে, স্যার তো আপনাকে নাম্বার দেবে না। তাই কিভাবে এটা করতে হবে সেটা আমরা এখন বের করার চেষ্টা করি। মাথায় রাখতে হবে এখানে বিভব আছে কত, 60 ভোল্ট। তার মানে এইখানে একটা বিভব থাকবে, এই বিভব আবার কয়টি ভাগে ভাগ হয়ে যাবে, দুই ভাগে ভাগ হয়ে যাবে। এই বিভব আবার কয়টি ভাগে ভাগ হবে, দুই ভাগে ভাগ হবে। এই বিভব আবার কয়টি ভাগে ভাগ হবে, দুইটি ভাগে ভাগ হবে। ঠিক আছে, তাহলে এইখানে একটা বিভব থাকবে, এইখানে আর একটা বিভব থাকবে। তাহলে আমরা একটু লক্ষ্য করি আসলে কি তাই কিনা। ঠিক আছে, তাহলে এখন আমাদের কাজ কি, বিভব বের করা। R1 এর মধ্যে বিভব কত, আর R2 এর মধ্যে বিভব কত, R3 এর মধ্যে বিভব কত, সেটা কিন্তু জানতে হবে, না হলে কিন্তু আমি তড়িৎ প্রবাহ বের করতে পারবো না। তাই আমাদের কাজ কি, এইটুকুর মধ্যে বিভব কি আছে সেটা বের করা, আর এইটুকুর মধ্যে বিভব কি আছে সেটা বের করা। তাহলে আমরা লিখতে পারি V সমান সমান IR1। তাহলে এটা হলো R1 এর মধ্যে বিভব কত সেটা আমরা বের করতেছি। তাহলে R1 এর মধ্যে যে বিভবটা হবে সেটা আমরা একটু বের করার চেষ্টা করি। সেটা হলো, I এর মান কত আছে বলতো, I এর মান আছে কত, 4, আর R1 এর মান কত, 10। তাহলে আমরা দেখতে পারলাম যে বিভব হচ্ছে 40। আমাদের বিভব দেয়া আছে কত, 60। আমাদের বিভব দেয়া আছে কত, 60। আবারও বলতেছি, আমাদের বিভব দেয়া ছিল কত, 60। আমরা দেখতে পারলাম R1 এর মধ্যে বিভব গেছে 40। তাহলে তুমি বলো তো R2 এর মধ্যে বিভব কত হবে, R2 এর মধ্যে বিভব হবে কত, সেটা 20 হতে হবে। কত হতে হবে, 20 হতে হবে। R2 এবং R3 এর মধ্যে বিভব কত হতে হবে বলতো, 20 হতে হবে। যদি 20 না হয়
তাহলে কিন্তু আমাদের এটার সাথে মিলবে না। তো আমরা একটু ট্রাই করি। এইটা যেহেতু সমান্তরাল আছে সেহেতু আরপির মানটা বের করতে হবে। কিসের মান বের করতে হবে? আরপির মান বের করতে হবে। কিসের মান বের করতে হবে? আরপির মান বের করতে হবে। আর ওইটা তো শ্রেণী, সেজন্য একটার মাধ্যমে বের করলে শেষ। তাহলে এখানে আরপির মান কত আছে? এখানে আরপির মান হবে 5। যা আগের টাইনে দেখো যে কিভাবে আমরা 5 বের করেছি। এখন এখান থেকে আমরা বিভব কিভাবে বের করব সেটা হলো আই আর পি। তাহলে এখানে ছিল 4 আর এখানে আছে কত? আরপির মান কত? 5। কত বেরোইছে? 20। মিলে 40 আর 20 যোগ করলে কত হয়? 60। 40 আর 20 যোগ করলে কত হয়? 60। তার মানে আমাদের অঙ্কটা সঠিক হয়েছে, কারোর বাপের ক্ষমতাও নেই যে এখানে ভুল দেখাতে পারবে। ওকে, তাহলে এখন আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো কি? সেইটা হলো এইটা হলো যদি সমান্তরাল হয়। কি বলেছি? যদি সমান্তরাল হয় তাহলে আমরা ওইটার তুল্য রোধটা বের করে নিতে হবে। আর যদি শ্রেণী R1 এর ক্ষেত্রে হয় তাহলে এভাবে করে আমরা বিভব বের করব। বিভবটি দুইটি ভাগে ভাগ হয়ে গেছে। কয়টি ভাগে ভাগ হয়ে গেছে? দুইটি ভাগে। বিশেষ কথা একটি বলতে চাই, সেটা হলো যে স্যার অনলাইন তো অনলাইন, ফ্রি ক্লাস তো ফ্রি ক্লাসে, ফ্রি ক্লাসের মাধ্যমে কি আপনি আমাকে যাচাই বাছাই করতে পারবেন? বাস্তবে আসতে হবে, আপনার অবস্থান বুঝে আপনাকে পড়ানো হবে। কি বলেছি? আপনি যেমন, আপনাকে তেমন ভাবে দেওয়া হবে। এই ক্লাসটা আমি ম্যাক্সিমাম স্টুডেন্টদের 3টা 4টা ক্লাস এর মাধ্যমে দিই, ভালোভাবে বুঝাই তারপরে দিই। আর আপনাদের আমি অনলাইনে একবারে শেষ করে দেওয়ার চেষ্টা করতেছি। বুঝতে পেরেছেন? ফ্রি তো ফ্রি। তাহলে এখন আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো কি, যে এখানে আমাদের আরপির মাধ্যমে বিভব কত বের হয়েছে? 20। এই 20টা আমার লাগবে। আমি বলেছি যে R1 এর মধ্যে তড়িৎ প্রবাহ কত যাবে? 4। R1 এর মধ্যে তড়িৎ প্রবাহ কত হবে? 4। এবার আমরা দেখি তো R1 এর মাধ্যমে তড়িৎ প্রবাহ বের করে 4 হয় কিনা। লক্ষ্য করি, এটা কিন্তু আমরা ক্যালকুলেশন করে বের করতে পারবো। তাহলে V সমান সমান সরি I সমান সমান আমরা কি লিখতে পারি? B বাই R1। তাহলে R1 এর মাধ্যমে আমরা কি বের করব? তড়িৎ প্রবাহ বের করব। তাহলে B এর মান কত বেরিয়েছে? 40। দিলাম 40। আর তোমার হচ্ছে R1 এর মান কত আছে? 10। যদি ভাগ করো কত হয়? 4। পেয়েছো? 4 পেয়েছো? 4 পেয়েছো? তাহলে তো সঠিক। ওকে, তাহলে R2 এর মধ্যে আমরা তড়িৎ প্রবাহ কিভাবে বের করব সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তাহলে এইখানে বিভব ছিল 40 আর এইটার ক্ষেত্রে বিভব ছিল 20। তাহলে এখন আমরা লিখবো যে R2 এর মধ্যে তড়িৎ প্রবাহ, R2 এর মধ্যে তড়িৎ প্রবাহ, R2 এর মধ্যে তড়িৎ প্রবাহ হবে 10। আমি দেখেই বলে দিচ্ছি। তাহলে আমরা কি করব? কি লিখবো? I সমান সমান B বাই R2। আচ্ছা, B এর মান কত ছিল জানো? 20। তাহলে R2 এর মান কত এখানে আছে? 10। ভাগ করলে কত হবে? 2। আবার যদি R3 ও আমি বের করতে চাই তাহলে ওই যে 20টা আমরা বের করেছিলাম এই 20 দিয়ে কিন্তু খেলাটা খেলতে হবে। তাহলে R3 এর মধ্যে তড়িৎ প্রবাহ কত হবে? R3 এর মধ্যে তড়িৎ প্রবাহ হবে I সমান সমান B বাই R3। তাহলে এখানে হচ্ছে 20 আর নিচে হচ্ছে 10, তাহলে হচ্ছে 2 অ্যাম্পিয়ার। কথা কি আমি বুঝাইতে পারছি? এটা হলো আমি অঙ্ক করে দেখালাম এবং যতটুকু করে দেখাইছি ইনশাল্লাহ আপনার সৃজনশীল বহুত কমপ্লিট হয়ে গেছে যদি কিনা আপনি বুঝতে পারেন। অনেকগুলো আপনি বুঝতে পারেননি, মাথার উপর দিয়ে গেছে, যদিও এটা তাড়াতাড়ি করে বোঝানোর চেষ্টা করানো হচ্ছে। ঠিক আছে, আমরা যে ক্লাসটা এখন নিব সেটা হলো মূল মেসেজটা ছিল কি? মূল মেসেজটা হলো বর্তনী চেনা। এই যে আছে লাস্টে হলো মূল পয়েন্ট, লাস্টে কি? মূল পয়েন্ট। মূল মেসেজটা কিলো কি? বর্তনীটা চেনা, বর্তনীটা চেনা। এখন আমরা বর্তনীটা চিনবো। আশা করা যায় আপনাকে আর এই বর্তনী দিয়ে কেউ ঠকাতে পারবে না। তাহলে আমরা একটু লক্ষ্য করি কি সেই বর্তনী, কি সেই ম্যাজিকটা, এতক্ষণ ধরে কেন আমি এতটুকু করাইলাম, কারণ কি, সব ব্যাখ্যায় এর মাধ্যমে আপনি পেয়ে যাবেন। তাহলে এখন আমরা একটু খেয়াল করি যে কিভাবে আমরা সেই বর্তনীটা শিখতে পারি। আগে আমরা ছোট থেকে আমরা বর্তনীটা দেখানোর ট্রাই করব। দেখেন, এই একটা বর্তনী আমি অঙ্কন করেছি। এটা আপনাকে বুঝতে হবে স্যার, আপনি ওই শর্টকাট মাধ্যমে যদি বুঝেন তাহলে জীবনে কিন্তু সব বর্তনী শেষ করতে পারবেন না এবং ধাপে ধাপে আপনি বিপদে পড়বেন। আপনি যদি ক্লাস 10 থেকে ভালোভাবে শিখে যান তাহলে কিন্তু বেটার হয়। তাহলে ইন্টারে যে এই জিনিসটা আপনার আর শেখার কোনো প্রয়োজন হবে না।
তারপরে কিন্তু আবার অ্যাডমিশনের জন্য কিন্তু আর একটা ভেজালের মধ্যে পড়বেন। এজন্য অ্যাডমিশনের জন্য কিন্তু আর শেখার কোনো প্রয়োজন হবে না। ঠিক আছে, তো এখন আমরা একটা কাজ করতে পারি, এটা যদি আমি হচ্ছে 4 দিই, এটা বারবার আপনি 4 দিচ্ছেন, তার মানে কি আপনি অঙ্ক মুখস্থ করেছেন নাকি? বলো তোমার কি সংখ্যা দেবো, বলো বলো বলো, কোন সংখ্যা আসতেছে? এটা আমি দাও 3 দিলাম। তাহলে এখানে দেখো, যদি আমরা 3 দিই তাহলে এইটার মাধ্যমে, এটা হলো R1, এটার মাধ্যমে তড়িৎ প্রবাহ যাবে। তার মানে এইটা কত যাবে বলো তো? 3, যেটা আমরা একটু আগে ক্লাসের মাধ্যমে প্রমাণ করে দেখালাম। তাহলে এখানে হচ্ছে কত অ্যাম্পিয়ার? 3 অ্যাম্পিয়ার। তাহলে এইটা যখন 2 ভাগে ভাগ হয়ে যাবে, আমরা যেটা অঙ্কের মাধ্যমে প্রমাণ করলাম যে এটা অঙ্ক কয় ভাগে ভাগ হয়ে যায়? 2 ভাগে ভাগ হয়ে যায়। কয় ভাগে ভাগ হয়ে যায়? 2 ভাগে ভাগ হয়ে যায়। তাহলে এটার মধ্যে তড়িৎ অ্যাম্পিয়ার কত যাবে? 1.5, এটার মধ্যে কত যাবে? 1.5। কথাকে বুঝাইতে পারছি? এখন যে মূল মেসেজটা দিব সেটা আসলে কি? সেটা হলো যে কিভাবে আমরা বুঝবো যে ওইটা সমান্তরাল হবে নাকি এটা শ্রেণীতে হবে। এইটাই হলো আমাদের মূল টার্গেট প্রথম থেকে। ঠিক আছে, এইটাই মূল টার্গেট। তাহলে এখন আমরা কাজটি করতেছি কি, দেখো আমি বলতেছি এই দুটো সমান্তরাল। প্রশ্ন হতে পারে আপনি কিভাবে বললেন এই দুটো সমান্তরাল? যখন তড়িৎ প্রবাহ 2টি ভাগে ভাগ হয়ে যাবে বা 3টি ভাগে ভাগ হয়ে যাবে বা 4টি ভাগে ভাগ হয়ে যাবে, তখন সেটা সমান্তরাল হিসেবে বিবেচনা হবে। কি হিসেবে বিবেচনা হবে? সমান্তরাল ভাবে বিবেচনা হবে। আমরা যদি আরেকটু ক্লিয়ার করি, আমরা এসব মুছে দিতে পারি। শুধু এখন আমরা বর্তনী বোঝার চেষ্টা করব। ঠিক আছে, এই যে তাহলে এখানে আরেকটু বড় করলাম, দিলাম। তাহলে দেখো কি হয়, আমরা যে জিনিসটা শিখলাম সেটা হলো এখানে হচ্ছে I1 তড়িৎ প্রবাহ। এই I1 তড়িৎ প্রবাহটা এর মধ্যেও গেছে, তার মানে এইখানেও কি আছে? I1। কিন্তু এইখান থেকে তড়িৎ প্রবাহ আবার 2টি ভাগে ভাগ হয়ে যাচ্ছে। 2টি ভাগে ভাগ হওয়ার পরে এখানে আসতেছে I2, এখানে আসতেছে কি? I3। এই যে কয়টি ভাগে ভাগ হয়ে গেছে? 2টি ভাগে ভাগ হয়ে গেছে। কয়টি ভাগে ভাগ হয়েছে? 2টি ভাগে ভাগ হয়েছে। তাই এটা কি? সমান্তরাল। এখন প্রশ্ন হলো, দেখো এই দুটো এইখান থেকে আসতেছে 1.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ, অর্থাৎ I2, এখান থেকেও আসতেছে 1.5। তাহলে এই দুটো মিলে কত অ্যাম্পিয়ার হচ্ছে? 3 অ্যাম্পিয়ার হচ্ছে। 3 অ্যাম্পিয়ার মানে হচ্ছে I1। এই I1 আবার কিসের মধ্যে যাবে? এটা R4 এর মাধ্যমে যাবে। তাই আমরা বলতে পারি এইটা হলো সমান্তরাল। আর এইটা যখন আরপিটা বের করব তখন আরপি আর হচ্ছে R1 আর হচ্ছে কি R4, এটা হচ্ছে কিসে থাকবে? শ্রেণীতে থাকবে। এটা কিসে থাকবে? শ্রেণীতে থাকবে। যখন তড়িৎ প্রবাহ ভাগ হয়ে যায়, যখন তড়িৎ প্রবাহ বিভক্ত হওয়ার পরে আবার পুনরায় সেই তড়িৎ প্রবাহে চলে আসে, তখন সেটা কিন্তু শ্রেণীতে হবে। আমি জানি এই কথাটি বলার পরে অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি তোমাকে ভাই বলতেছি, আমি সর্বনিম্ন গভেট, একদম এই স্টুডেন্ট চলে না, বোম মারলেও পড়ার কোনো মানে ওরা পড়ানোই মুশকিল, সে তাকেও আমি বুঝাইছি, কিন্তু ধাপে ধাপে সে এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছে। আপনিও খুব ভালোভাবে বুঝতে পারবেন যদি কিনা আপনাকে আমি ধাপে ধাপে বুঝাই। কিন্তু এটা হলো করোনার টিকার মতো মনে করেন যে এটা 3টা ডোজ নিতে হবে। প্রথমে আপনি একবারেই যদি সব ডোজ দিই তাহলে আপনি ইন্তেকাল করতে পারেন। ঠিক আছে, যদিও আমি একবারে সব দেওয়ার চেষ্টা করতেছি, যার কারণে অনেকের মাথায় এটা নিতে পারবে না, যার কারণে কি হবে? সে বুঝবে না। আর না বুঝলে কি? টিচার চলে না। একটা গ্লাসে আপনি পানি ঢালতেছেন, ওর একটা ধারণ ক্ষমতা আছে। যখন গ্লাসটি পরিপূর্ণ হয়ে যাবে তখন কি পানি পড়তে থাকবে। আমার মনে হয় এখন পানি পড়তে থাকতেছে, আর অনেকে বুঝতে পারতেছে। আমরা আরো বোঝানোর ট্রাই করি। ঠিক আছে, এইটার উপর আরো 10 মিনিট ক্লাস হবে শুধুমাত্র বর্তনীর উপর। তাহলে এখন আমরা একটা কাজ করি, এটা আমরা মুছে দিই, নতুন আর একটা আসি। ওকে, ও যে বর্তনীটা দিয়েছিলাম সেই বর্তনীটা আমরা আরেকটু, এই বর্তনীটা একটু আরেকটু বোঝার ট্রাই করি। দেখো এইখানে মনে করো 3টা আছে। ওকে, তাহলে এখানে আমরা দেখো R1 10, R2 10, R3 10, R4 10, এখানে কত? 3 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে এই বর্তনীর ক্ষেত্রে দেখো তড়িৎ কয়টি ভাগে বিভক্ত হয়েছে? এটার ক্ষেত্রে 3টি ভাগে বিভক্ত হয়েছে। কারণ
এখানে হচ্ছে আয়ন তড়িৎ প্রবাহ, এটা হলো 3 অ্যাম্পিয়ার, এইটার এইখানেও আসতেছে কত 3 অ্যাম্পিয়ার। কিন্তু এই 3 অ্যাম্পিয়ারটা এখন কয়টি ভাগে ভাগ হয়ে যাবে? 3টি ভাগে ভাগ হয়ে যাবে। এর মধ্যে এক যাবে, এর মধ্যে এক যাবে, এর মধ্যে এক যাবে। এবং যদি এর মধ্যে এক আসে, এখানে এক, এখান থেকে এক, এখান থেকে এক, তাহলে আবার কত হচ্ছে 3। এই 3 অ্যাম্পিয়ার আবার কিন্তু এখান দিয়ে যুক্ত হয়ে চলে আসতেছে। যদি সেখানে এইখানে একটা রয়েছে, মনে করেন যে রোধ রয়েছে, এই রোধটা হচ্ছে কত R5, তাহলে আমরা সেই ক্ষেত্রে কি বলতে পারবো, এই তিনটা সমান্তরালে আছে এবং এইটা আরপি বের করার পরে আরপির সাথে R1 এবং R5 শ্রেণীতে আছে। কিসে আছে? শ্রেণীতে আছে। আবারও আমরা বোঝার চেষ্টা করি, আরো উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। অনেকের মাথার উপর দিয়ে যাবে আমি জানি, ঠিক আছে, বাট বুঝতে পারলে বর্তমানে আর আপনাকে কেউ কিন্তু ঠেকাতে পারবে না। স্যার অনেক খোঁজাখুঁজি করেছি যে কিভাবে কিভাবে, কিন্তু স্যাররা এমন পেছনে পেঁচায় বোঝা আর যায় না, ঠিক আছে। তো একটু লক্ষ্য করো, আমি স্টুডেন্ট বয়সে অনেক এটা সমাধান করার চেষ্টা করতাম, কিন্তু কাঙ্ক্ষিত মানে অ্যান্সারটা পাচ্ছিলাম না, ঠিক আছে। তাহলে এখন একটু লক্ষ্য করো, সেটা কি, এখানে আছে কত R1, এখানে 10 দিলাম, এইখানেও মনে করো R2 সমান সমান 10, R3 সমান সমান এখানে 10 দিলাম, কত 4 অ্যাম্পিয়ার। তাহলে এই প্রত্যেকটা তারের মধ্যে দিয়ে এইখানে যদি 4 অ্যাম্পিয়ার আসে, তাহলে এই রোধ পার হওয়ার যাওয়ার পরে এখানেও 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ, এইখানেও 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ। তার মানে এখানে ভাগ হয়নি। কি হয়নি স্যার? ভাগ হয়নি। যেহেতু এখানে ভাগ হয়নি, তাহলে সেক্ষেত্রে কি হবে বলেন তো? যেহেতু ভাগ হয়নি, সেক্ষেত্রে কি হবে বলেন? সেক্ষেত্রে এটা শ্রেণী সমবায় হবে। এখন আপনি যে সৃজনশীলটা দিয়েছিলেন, কি বলেছি, আপনি যে সৃজনশীলটা দিয়েছিলেন সেইটা একটু দেন তো স্যার। সেটা তো মনে হচ্ছে একটু কেমন যেমন যেন প্যাঁচানো ছিল। তার কি বর্তনীটা দিয়েছিলাম আমি, সেটা একটু তোমাদের দেখাই। আমি এরকম একটা বর্তনী দিয়েছিলাম, এরকম একটা বর্তনী দিয়েছিলাম, ঠিক আছে। ও সরি সরি সরি, এটা মুছে দিই। এই তাহলে তারপরে আর একটা কি করেছিলাম, এইখানে আসো, এইখানে যদি আমি 4 দিই, 4 অ্যাম্পিয়ার, কত দিয়েছি 4, R1 সমান সমান 10, R2 সমান সমান 10, সব 10-এর উপর দিয়ে যাক, R3 সমান সমান 10, R4 সমান সমান কত 10। এখন এখানে আমি কত অ্যাম্পিয়ার দিয়েছি? 4 অ্যাম্পিয়ার দিয়েছি। তার মানে এই R1 এর মধ্যে দিয়ে 4 অ্যাম্পিয়ার যাবে। কিন্তু কথা হচ্ছে এইখানে 4 অ্যাম্পিয়ার যাওয়ার পরে দেখেন কি সমস্যাটা হয়। 4 অ্যাম্পিয়ার এই যে এই পর্যন্ত 4 অ্যাম্পিয়ার, কিন্তু এই 4 অ্যাম্পিয়ার আবার দুই ভাগে ভাগ হয়ে যাবে। কেন দুই ভাগে ভাগ হয়ে যাবে? একটা নিচের দিক দিয়ে আসবে আর একটা উপরের দিক দিয়ে আসবে। তার মানে দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে। যেহেতু এটা দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে, তাই এটা হচ্ছে সমান্তরাল। কি? সমান্তরাল। তাই আমরা এটা লক্ষ্য করতে পারি, এটার সাথে এটা সমান্তরাল আছে। ওকে, এদিকে লক্ষ্য করি, এইখানে 2 অ্যাম্পিয়ার আসবে, এখানে 2 অ্যাম্পিয়ার আসবে। দেখেন এটা নিচের দিকে আসতেছে, এটাও নিচের দিকে আসতেছে, তাহলে এখানেও 2 অ্যাম্পিয়ার, এখানেও 2 অ্যাম্পিয়ার এই তারের সাথে যুক্ত আছে, আবার এটা এসে এই তারের সাথে যুক্ত আছে। তাহলে এখানেও 2 অ্যাম্পিয়ার আর 2 অ্যাম্পিয়ার যোগ করলে কত হচ্ছে? 4 অ্যাম্পিয়ার। সেই 4 অ্যাম্পিয়ার আবার কার সাথে যুক্ত হলো? এইখানে তাহলে কত আসতেছে? 4 অ্যাম্পিয়ার আসতেছে। এই 4 অ্যাম্পিয়ার কিন্তু কি হয়েছে? এর মধ্যে দিয়ে যাবে। এইখানেও 4 অ্যাম্পিয়ার, এখানেও 4 অ্যাম্পিয়ার, কিন্তু তড়িৎ প্রবাহ ভাগ হয়েছে কোন জায়গা থেকে? এই জায়গা থেকে। তার মানে এইটা আর এটা কিসে কি হিসেবে আছে? সমান্তরাল আছে। কি হিসেবে আছে? সমান্তরাল আছে। আর এইটার আরপি বের করার পরে এই আরপির সাথে R1 R2 কি হিসেবে থাকবে? শ্রেণী হিসেবে থাকবে। আশা করি বুঝাইতে পারছি। আপনাকে মনে হয় আমি আরো একটা দিয়েছিলাম, সেটা একটু প্যাচ প্যাচ টাইপের মনে হয়, তাই তো? আচ্ছা, সেটাও আমরা কমপ্লিট করি। ওকে, তাহলে এখন একটু লক্ষ্য করা যাক সেই চিত্রের দিকে। সেই চিত্রটা কেমন ছিল? হয়তো এমন। ওকে, এমন দিলাম, দেওয়ার পরে আমি মনে হয় এরকম দিয়েছিলাম, দেওয়ার পরে এইখান থেকে একটা টান দিয়েছিলাম না স্যার? এরকম ছিল, দিয়ে দিলাম, যা
এরকম ছিল হয়তো। হ্যাঁ, তা আমরা একটু লক্ষ্য করি যে এইটার ক্ষেত্রে একটু লক্ষ্য করি যে এটা যে সমান্তরাল আছে, আমরা এখানে দিলাম, আবারও এখানে কত দেবো বলেন, 4 এর উপরে যাক, তাহলে এখানে হচ্ছে 4 অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে যদি R1 হয়, এখান থেকে যদি R2 হয়, তাহলে এই অ্যাম্পিয়ারটা কয় ভাগে ভাগ হয়ে যাওয়ার কথা স্যার? 2 ভাগে ভাগ হয়ে যাওয়ার কথা। কয় ভাগে ভাগ হওয়ার কথা? 2 ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে 2 ভাগে যদি ভাগ হয়ে যায়, তাহলে এইখানে হচ্ছে 2 অ্যাম্পিয়ার যাবে এটার মধ্য দিয়ে। এটার এখানে যদি 10 হয়, এখানে যদি 10 হয়, তাহলে এখানে হচ্ছে 2 অ্যাম্পিয়ার, এখানে হচ্ছে 2 অ্যাম্পিয়ার। এখন তাহলে এদিকেও 2 অ্যাম্পিয়ার, এদিকেও 2 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার। তাহলে এই 2 অ্যাম্পিয়ার এদিক দিয়ে এসে এই তারের সাথে যুক্ত হলো, এই 2 অ্যাম্পিয়ার এদিক দিয়ে এসে এই তারের সাথে যুক্ত হলো। 2 আর 2 যোগ করলে কত হয়? 4। এই 4 দেখেন এবারে দুইটি ভাগে ভাগ হয়ে যাবে, এই জায়গা থেকে দুইটি ভাগে ভাগ হয়ে যাবে। এখানে যাবে 2 অ্যাম্পিয়ার। এইটা আবার নির্ভর করবে কিন্তু এখানে কতটা ওহম আছে সেটার উপর নির্ভর করবে অ্যাম্পিয়ারটা। হ্যাঁ, এবার অনেকের মাথা কিন্তু এলোমেলো করবে, অনেকের মাথা শেষ, কি কইলো স্যার। হ্যাঁ, তো যাই হোক, সব তো আর ওরকম অনলাইন, অনলাইন মানেই ফ্রি মানেই হবে না, ঠিক আছে? এজন্য ধারাবাহিকভাবে পেইড কোর্সের মধ্যে আসতে হবে, তাহলে কিন্তু আপনি প্রকৃতপক্ষে রেজাল্টটা পাবেন। ওকে, তাহলে আমরা চেষ্টা করি যে এই দিকে 2 অ্যাম্পিয়ার আসলে, এদিকে 2 অ্যাম্পিয়ার গেল, ধরে নিলাম 2 অ্যাম্পিয়ার হলো। তাহলে একটা জিনিস লক্ষ্য করি, সেটা কি, যে এই 2 অ্যাম্পিয়ার কিন্তু যদি এখান দিয়ে যায়, তাহলে এইটা কিন্তু আর ভাগ হচ্ছে না। এই 2 অ্যাম্পিয়ারের সাথে এখান দিয়ে 2 অ্যাম্পিয়ার আসবে, এইটার ক্ষেত্রেও কিন্তু 2 অ্যাম্পিয়ারই আসবে। তাই এইটার এটা শ্রেণীতে আছে এবং এইটার সাথে এইটা হচ্ছে সমান্তরাল, কারণ এই জায়গায় যে 4 অ্যাম্পিয়ার ছিল, সেই 4 অ্যাম্পিয়ার ভাগ হয়েছে, সেই 4 অ্যাম্পিয়ার কি হয়েছে? ভাগ হয়েছে, সেই 4 অ্যাম্পিয়ার কি হয়েছে? ভাগ হয়েছে। কিন্তু এই 2 অ্যাম্পিয়ার, এই তারের ক্ষেত্রেও 2 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার যেহেতু সেম, 2 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার যেহেতু সেম, কোনো পরিবর্তন হয়নি, কোনো ভাগ হয়নি, সেক্ষেত্রে এটা হচ্ছে শ্রেণীতে আছে। তার মানে আমরা বলতে পারি এটা যদি কত দেব, এটা যদি R3 হয়, এটা যদি R4 হয়, R3 এর সাথে R4 শ্রেণীতে আছে এবং এটার সাথে এটা কি আকারে আছে? সমান্তরাল আছে। তারপরেও অনেক ব্যক্তিবর্গ বুঝতে পারবে না, বুঝতে না পারলে কি করার, মুলার জুস বানাই খান, তাই করবেন। বুঝতে না পারলে আমাদের কাছে ক্লাস করেন, ইনশাল্লাহ বুঝবেন। আমি তো বলেছি সর্বনিম্ন গবেট ব্যক্তিও এইটা খুব ভালোভাবে আমার কাছে শিখেছে এবং পারেছে। তা আপনি কি সর্বনিম্ন গভেট? হ্যাঁ, মানে এমন স্টুডেন্টও এটা পারছে যে কিনা যোগ বিয়োগ গুণ ভাগও পাইতো না, বাট সে ইন্টারে পড়তো, এরকমও আছে। বা সে ক্লাস 10-এ পড়তো, এরকমও আছে। পরীক্ষার্থী, সে কিছুই পারে না, সেও পারত, ঠিক আছে? তাহলে এটা আপনি বুঝবেন বুঝবেন বুঝবেন, এতে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। আর এটা যদি আপনি বুঝতে পারেন স্যার, তাহলে আপনাকে আর কে ঠেকায়। এবার আরেকটা মেসেজটা দিয়ে রাখি, না হলে কিন্তু আপনারা আমাকে ভুল বুঝতে পারেন। সেই মেসেজটা হলো কেমন, সেই মেসেজটা আমরা একটু বোঝানোর ট্রাই করি। তাহলে এইখানে আমরা দেখেন, এখানে আমরা দিলাম কত? R1, আর R1 সমান সমান, আর এখানে দিব কত? আমরা R2। তাহলে এখানে যদি R1 সমান 10 দিই, আর এখানে যদি 20 দিই, তাহলে এখানে যদি 4 দিই আর এখানে 4 অ্যাম্পিয়ার দিলাম, তাহলে এখানেও দিতে হবে 4 অ্যাম্পিয়ার। এই 4 অ্যাম্পিয়ারের মধ্যে কিন্তু এইখানে 2 যাবে, এইখানে 2 যাবে, এমন কোনো কথা নাই। কারণ এটার মূলত নির্ভর করবে যদি রোধ দুটি সমান হয়। কি বলেছি? রোধ যদি সমান হয় তাহলে সেটা 2 ভাগে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এটা 2 নেবে তো ওইটা 2 নেবে। আর এটার ক্ষেত্রে কিন্তু আপনার বের করে নিতে হবে, এটাও 2 ভাগে ভাগ হয়ে গেছে, কিন্তু এটার ক্ষেত্রে বের করে নিতে হবে যে এখানে R1 এর ক্ষেত্রে তড়িৎ প্রবাহ কত, R2 এর ক্ষেত্রে তড়িৎ প্রবাহ কত। এবার আরো প্যাচ লেগে গেছে দেখা যাচ্ছে। হ্যাঁ, আর প্যাচ লাগানোর দরকার নেই, অনেক ক্লাস নিয়েছি, আমাদের ব্রেন 40 মিনিটের বেশি মনোযোগ দিতে পারে না। এখনই আমাদের 40 মিনিট হয়ে গেছে। যে বোঝার সে আমাকে বুঝে নেবে, সে আমাকে খুঁজে নেবে, ঠিক আছে? তো আমরা এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি আপনি আমাদের কাছ থেকে যে কোনো একটা অধ্যায়, আমি তো এটাই স্পষ্ট বলেই দিই যে আমি যদি তোমাকে কোনো অধ্যায় শেষ করি, যদি আমি বলি যে শেষ, তাহলে তুমি যদি না পড়ো তোমার ক্লাসের কেউ পারবে। এই কথাটি বলার অর্থ হলো আমি তো সবকিছুই তাকে দিয়ে দিব, তাহলে সে কেন পারবে না?
যদি না পারে তাহলে সেটা তার ব্যর্থতা, সে মনে রাখতে পারেনি, সে আমাকে কখনো দোষারোপ দিয়ে বলতে পারবে না যে স্যার আপনি শেখান। ওকে, অবশ্যই সে পারবে। অনেক সময় অনেক ভালো স্টুডেন্ট আছে যারা প্রচুর পরিমাণ পরিশ্রম করে, কিন্তু এইসব কৌশলের মাধ্যমে তারা পিছনে পড়ে যায়, আর পিছনে পড়ে যায় তারা হতাশ হয়। ঠিক আছে, এর পরবর্তীতে ভিডিও যেটা আসবে বাস্তবে সেই সব ভিডিও আমি তুলে ধরার চেষ্টা করব, এবং আমি যেসব বিষয় নিয়ে কথা বলবো আপনি দেখবেন প্রচলিত অর্থে এরকম কথা কিন্তু অন্য কোনো টিচিং সেন্টার বলে না। সো আমি একটু ভিন্নই মনে করি। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।